সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের দুর্গানগর এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, গতকাল গভীর রাতে একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। সকাল হতেই ঘটনাটি সামনে আসে। জানা গেছে, প্রায় ৩.৫ ভরির বেশি সোনা ও একটি আইফোন চুরি করে চম্পক দিয়েছে দুষ্কৃতীরা। সকালে ঘটনা জানাজানি হতে অপূর্ব শিকদার বাড়িতে ভিড় জমায় এলাকাবাসীরা। অপূর্ব শিকদা পেশায় তিনি স্বর্ণশিল্পী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির ইসলামপুর শাখার সম্পাদক পরিতোষ রায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি বলবেন? কি বলবো, পূজার সময় এখন বাড়িতেও সব সময় হয়তো ঠিকমতো এরা ছিল না, তবে সবে নতুন বাড়ি করছে। এর বাড়ি তো বাড়ি রামগঞ্জ। অল্প দিন হলো ইসলামপুরে সোনার দোকানে কাজ করে, নিজে একটা দোকান ভাড়া নিয়ে কাজ করে খাচ্ছে। তারপরে ইসলামপুরে যাতে মানে সোনার কাজ করে, যেহেতু আমাদের তো সব থেকে বেশি দোষ। এবার যাতায়াত করার অসুবিধার জন্যে এই আমবাগানে একটা জায়গা কিনে, দুর্গানগর এরিয়ায় জায়গা কিনে সবে বাড়িঘর তৈরি করতেছিল। এখনও বাড়ির দরজা জানলা সেইভাবে লাগানো হয়নি। তা এই অবস্থায় সবে বাড়িঘর তৈরি করতেছে, রাত্রিবেলা ছিল। তা সত্ত্বেও মানে চুরি হয়ে গেল ঘর থেকে। সব দুর্ঘটনা। এটা ওর জীবনে একটা বিরাট এফেক্ট হয়ে যাবে। বর্তমান যুগে আমাদের যা কাজ করি সেটুকুন তো ইনকাম করে আমরা ঘরেই রাখি, সেটুকুন নিয়ে যদি চলে যায় তাহলে তাদের পক্ষে খুব বিপজ্জনক। এই ঘটনাটা হচ্ছে যে ছেলেটি যে এই যে ছেলেটা যার নাম অপূর্ব, হ্যাঁ, অপূর্ব মৃধা। তো এই আপনাদেরই সংগঠনের বা আপনাদের আমাদের সদস্য, হ্যাঁ, কাজ করে। তো কিভাবে আগামীতে এই প্রশাসনের কাছে কি চাইবেন এবং কিভাবে কি বলবেন? এত বড় একটা চুরির ঘটনা, তার একটা সংসারে ইফেক্ট পড়ছে। প্রশাসনকে অবশ্যই মানে আমরা একটু চাপ বলবো যে যাতে যত তাড়াতাড়ি সম্ভব একটু ভালো করে তদন্ত করে যাতে উদ্ধার করা যায়। সংগঠনের পক্ষ থেকে আপনারা সংগঠনের পক্ষ থেকেও সাথে সাথে আইসি সাহেব এবং আমাদের যে টাউন বাবু আছে তাদের সঙ্গে আলোচনা করে যাতে এটা একটা উদ্ধার করার ব্যবস্থা করা যায়, সেটা অবশ্যই আমরা চেষ্টা করব। এবং আমরা সেভাবে তোমার সঙ্গে আলোচনা করব, যাব থানায় যে বলবো। আমিও শুনে সাথে সাথে সকালবেলা আসলাম যে সত্যি তো ছেলেটা সবে দাঁড়াচ্ছে একটু একটু করে, সেই অবস্থায় যদি চুরি হয়ে যায় তাহলে তো কোমর ভেঙে যাবে। আপনার নাম? আমার নাম পরিতোষ রায়। স্বর্ণ ব্যবসায়ী শিল্পী। আমি বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি ইসলামপুর শাখার সম্পাদক। ঘটনা নিয়ে আমরা তো আজকে সকালে জানতে পারলাম। ছেলে ফোন করলো, আচ্ছা, যে বাবা এই ঘটনা বাড়িতে চুরি হয়ে গেছে। শুনে আসলাম। তো আপনি ওনার বাবা হবেন? আমি আমার ছেলে। তো পুলিশ তো ঘটনাস্থলে আসলো, তো কি মনে হয়? এখন মোবাইলটা নিয়ে গেছে, মোবাইলটা ট্র্যাক করলে বোঝা যাবে যে কে নিয়ে গেল, কীভাবে। এখনো তো লিখিত অভিযোগ না, কারো উপরে অভিযোগ নেই। না, বলছি থানায় এখনো তো লিখিত অভিযোগ করে না, লিখিত অভিযোগ করে। হ্যাঁ, তো পুলিশ তো বলেছে নিশ্চয়ই যে লিখিত অভিযোগ একটা করতে। থানায় একটা অভিযোগ জানাতে বলেছে, তো লিখিত অভিযোগ করতে বলেছে তো, থানায় লিখিত অভিযোগ করতে বলেছে তো। হ্যাঁ। আচ্ছা, তো আপনার নাম? আমার নাম শ্যামল সিদ্ধা। আর উনি কি হবে? আমার ছেলে। এই ঘটনা আমাদের প্রশাসন তো স্বতঃস্ফূর্ত নাই। হ্যাঁ, যদি থাকতো, যদি পায়রা দিত, তাহলে এরকমের মেন রাস্তা থেকে ওর বাড়ির ভিতরে ঢুকছে যখন, মেন রাস্তা থেকে, হ্যাঁ, তো এদেরকে একটু দেখা প্রয়োজন আছে যে রাস্তায় টহলদারি দেওয়া উচিত পুলিশদেরকে। তা দেয়নি। আমাদের পাড়ারই ছেলে, আমাদের সোনার ডিপার্টমেন্টের ছেলে, ইসলামপুরের ছেলে, এখানে বসবাস নতুন বাড়ি করছে, তার বাড়িতে এরকম চুরি হয়ে গেছে যে সেটা প্রশাসনকে দেখা উচিত এখন তো। আপনার নাম? আমার নাম দীপক কর। এই এলাকারই? এই এলাকার পাশাপাশি বাড়ি, 4-5টা বাড়ি আগে। আমি মোটামুটি রাত 12টার সময় ঘুমাইছিলাম। তো ফ্যান ট্যান সব কিছু চালানো ছিল। তো রাত 4টা নাগাদ আমার যখন ঘুম ভাঙে, তখন আমি তখন আমার পাশেই মোবাইলটা রাততলা চার্জে লাগানো ছিল। তো আমি মোবাইলটা খুঁজতেছিলাম। আমার মোবাইলটা কই,
তো ভালো করে মশারিটা খোলার পরে দেখি কি মোবাইলের কভারটা মানে খোলা আছে, এখানে এখানে পড়ে আছে কভারটা। তো যখনই নাকি কভারটা খোলা আছে, তো মোবাইলটা আমি রিসেন্ট কভারটা আমি 1 সপ্তাহ নাগাদ হয়েছে কিনছিলাম ফ্লিপকার্ট থেকে। তো মোবাইলের কভারটা খুবই টাইট, সহজে লাগানো যায় না। তো আমি বললাম এত টাইট কভারটা, এটা তো ঘুমের কোনো ইসে খুলবে না। আর কি বলে মোবাইল, এবার যখন নাকি আমি দেখলাম চার্জারও খুললাম, তখনই আমি মনে মনে মানে একটা বুঝতে পারলাম যে মোবাইলটা আমার নাই। কারণ মোবাইলটা আমার স্ত্রী কখনোই কভারটা খুলবে না। তো লাফ দিয়ে ওঠার পরে আর এদিক সেদিক দেখিনি, ডাইরেক্ট বাইরে গেলাম। তো বাইরে যাওয়ার পরে মানে হলরুমে গেলাম, হলরুমে যাওয়ার পরে দেখি কি যে ক্যামেরাটাও নাই। তো ক্যামেরাটা নাই যখন দেখলাম, তখন বুঝতে পারলাম যে চুরি হয়েছে। তো সাথে সাথে এই শোকেসটা দেখি খোলা, আর চাবিটা নিচে পড়ে আছে। চাবিটা ছিল আমার বিছানার নিচেই। তো গত 4-5 দিন ধরে আমি বাড়িতে, তাই চাবিটা যখন তখন লাগে তো পাশেই রাখছিলাম। তো রাখার পরে যখন নাকি দেখলাম ক্যামেরাটা নাই, তো সাথে সাথে তো আমার মোবাইলটা একটা মোবাইল ছিল iPhone 14। তো সাথে সাথে আমি ট্র্যাক করার চেষ্টা করলাম, তো মোবাইলটা সুইচ অফ দেখাইলো। তো ট্র্যাকটা আমি সম্ভবত করতে পারি নাই তখন। তো তারপরে আমি আবার কি করলাম, ক্যামেরাটার ফুটেজ নেওয়ার জন্য আমার স্ত্রীর মোবাইলের মধ্যে আমার যে ক্যামেরাটা আছে ইজিক্যাম, তো ইজিক্যামের সফটওয়্যারই করে কোনো রকম করে আমি চেষ্টা করলাম যে দেখি তো যদি লাস্ট পাওয়া যায়, ফুটেজটা পাওয়া যায়। তো লাস্ট ফুটেজ তো আমার অফলাইন ডিভাইস দেখাচ্ছে, লাস্ট ফুটেজ পাচ্ছি না। তারপর লাস্টে যে আমার নোটিফিকেশানে গিয়ে দেখলাম যে 4-5টা অ্যালার্ম, মানে যখন নাকি কোনো কেউ সামনে আসে তখন এটার একটা নোটিফিকেশান আছে। তো সেই নোটিফিকেশানেই আমি 5টা ফুটেজ পাইছি, সেটা আমি আইসি বাবুকে দেওয়া হয়েছে। এখন ওখানে আমার অনেকটা সোনা ছিল, মোবাইল ছিল। কতটা সোনা ছিল? 37 গ্রাম 80 মিলি। আচ্ছা, আপনি কি করেন? আমি সোনার কাজ করি। তো এই যে 37 মিলি যেটা বলছেন আর কি, সোনার পরিমাণটা, সেটা কি আপনার কাজের সোনা না ঘরের সোনা? ওটা আমার মানে কাজের সোনা। আমি যে কাজ করি সেটা হলো ছিলাই কাজ, রং পালিশ ছিলা রং পালিশ বলে। যে কোনো ঘড়ির যারা নাকি কারিগর যারা কাজ করে, তারা আমাদের কাছে নিয়ে আসে সেই জিনিসটাকে আমরা লাস্ট স্টেজে আমরা ওটাকে ফিনিশিং দিই। তো ফিনিশিং করার পরে আমাদের যেটুকু লস হয়, আমাদের যেটুকু মানে মজুরি হয়, সেই মজুরি হিসাবে আমাদেরকে টাকা পয়সা দেওয়া হয় না, ওই সোনাটুকু দিয়ে দেওয়া হয়। যদি 1 গ্রাম সোনা বের হয় কোনো মাল থেকে, তো সেখান থেকে আমাকে 50 মিলি হোক 30 মিলি হোক, যেমন মানে যেমন ধরনের কাজ সেই হিসাবে আমার ওই সোনাটা দেওয়া হয়। তো ওই সোনাটা আমরা জমায় রেখে সেটা আমরা খরচ করি বা কোনো সংসার বাড়ির কাজে লাগাই, সেটাই আমাদের মানে হ্যাঁ। মানে সোনা মোবাইল ছাড়া আর কি অন্য কিছু নগদ বা কিছু? না, নগদ টাকা ছিল না। এই পুজোতে সব টাকা আমি মোটামুটি খরচ করে ফেলছি। আর যা টাকা পয়সা থাকে এখন সব আমার ব্যাংকের মধ্যেই থাকে। পুলিশ তো এসেছিল ঘটনা? হ্যাঁ, পুলিশ কি আসছিল। বললো? পুলিশ বললো যে আমরা তদন্ত করে দেখবো। তো সেই রকম তো আমি কোনো কিছুই বুঝলাম না। আমার মোবাইল ছিল, মোবাইলের বিল ছিল। এখন পুলিশ বললো যে সাইবার ক্রাইমে যাও। এখন আমরা দেখি 10টা দিকে আমরা একটু আমাদের কাউন্সিলর দাদা বললো যে আসবে, একটু অসুবিধার কারণে এখন আসতে পারিনি, তো আসবে। আসার পরে একটা ভালো ডিসিশন নিয়ে কী করা যায় তো সেটা আমরা করব। আশা করি আমার পুলিশ প্রশাসনের উপরে পুরা আশা আছে যে আমি আমার হারানো জিনিস ফেরত পাওয়ার যদি যায় ভালো হয়ে যায়। আপনার নাম? অপূর্ব সিদ্ধা। আচ্ছা, আপনি কি এই এলাকারই বাসিন্দা? আমি বিগত 6-7 মাস হলো আমি এখান থেকে আসছি। আমার পুরনো বাড়ি হয়ে গেল রামগঞ্জে। আমি এখানে থেকে ঘরটা বানাচ্ছিলাম। এর আগেও আমার বাড়ি থেকে একটা কল চুরি হয়ে যায়। তো সেই কল চুরির ভয়ে আমি এখানে চলে আসি। আমার বাড়ি এখনও কমপ্লিট হয়নি। তো এখানে আইসে যাতে লেবার মিস্ত্রি ঠিকঠাক মতো কাজ টাজ করে, সেই হিসাবে আমরা দুজন থাকি। তো এখনও ঘরের কোনো কিছুই কমপ্লিট হয়নি। মানে আমরা ধীরে ধীরে কাজ চলতেছিল। তো কিছুদিন পুজোর কারণে আমার কাজ বন্ধ ছিল, আবার মোটামুটি সপ্তাহখানিক পরে কাজ শুরু হবে। তো এই বিষয়ে 3-4 দিন ধরে কারখানা বন্ধ ছিল। আমার সোনাগুলা বিক্রি করে আমার করার কথা ছিল। তো আমি এই জন্যই নিয়ে আসছিলাম যে আমি পাশে থাকবো। 4-5 দিন ধরে আমি বিগত বাড়িতেই আমি আছি। তো আজকে এই ঘটনা হয়ে গেল। আপনার নামটা বলুন। অপূর্ব সিদ্ধা।